আমি ঠিক কথা বলছি। তুই এখানে জুলফির ক্ষতি করতে এসেছিলি। আমি দেখেছি তুই ভালো না, তুই ভালো না। তেরে আসতে নেয় জেহির দুপা বাড়াতে বাড়াতে বলে, তোকে তো আমি। কিছু করার আগে পথ আটকে দাঁড়ায় ফালাক। দু ভাইয়ের মাঝে দাঁড়িয়ে জেহিরের দিকে তাকিয়ে বলে, উনি অসুস্থ মানুষ, আপনার ভাই হয়, এভাবে কথায় কথায় মারবেন না। ওকে না মারলে ও স্বাভাবিক থাকে না, উল্টো উল্টো বলতে থাকে। তাই বলে মারবেন? আমরা জানি ওনার মেন্টাল কন্ডিশন। আপনার মা কষ্ট পায় এগুলো দেখে। পেছন থেকে জিসান বলে, ও খুব মিথ্যা কথা বলে। ও একটা বাজে ছেলে, ও ভালো না, ও ক্ষতি করে, ও ক্ষতি করে। বলতে বলতে উপরে চলে যায় জিসান। একই কথা বারবার বলতে বলতে উপরে চলে যায়। জিসান যেতেই ফালাক উপরের দিক থেকে চোখ সরিয়ে জেহেরের দিকে চোখ রাখলো। জেহের দেখছে সেই চোখ আটকে আছে ফালাকের এই চোখের মায়ায়। মোটা ভ্রু, এই চোখটা এমনিতেই সুন্দর। বিনি করা চুল এখনো মাজা ছাড়িয়ে আছে, না জানি চুল খুলে কত বড় দেখা যায় ভাবছে জেহের। ফালাক বলে, আমি কি আপনার জন্য স্যুপ বানাবো? হ্যাঁ। ফালাক রান্নাঘরে গেল, স্যুপের প্যাকেট নিয়ে শুরু করলো রান্না। ফালাক তার চোখ রান্নার মাঝেই রেখেছে, মনটাও হয়তো সেদিকে। এটাই নজরে আসলো জেহিরের। এক মনে উপভোগ করছে ফালাকের মুখশ্রী, কিন্তু ফালাক ভাবছে অন্য কথা। এতক্ষণ যা যা ঘটে গেল এই সব কিছু মাথায় ঘুরপাক খাচ্ছে তার। বাটিতে স্যুপ ঢেলে বাটিটি ধরল জেহিরের সামনে। জেহির এখনও তাকিয়ে আছে ফালাকের মুখপানে, বাটি নিচ্ছে না বলে ফালাক ভ্রু কুঁচকে তাকালো। জেহিরের দৃষ্টিভঙ্গি কিছুটা অনুমান করল ফালাক, যেটা দেখে ফালাক ইতস্তত বোধ করে। এক হাতে বাটি ধরে আরেক হাতে থাকা চুরির সাথে সংঘর্ষ করল। জোরে শব্দ সৃষ্টি হওয়ায় হুঁশ ফিরল জেহিরের। ফালাক চোখ দিয়ে ইশারা করল বাটি নেয়ার জন্য। বাটি নিয়ে জেহির ফালাক চলে যেতে নিল। কিছু দূর যেতেই থেমে গেল ফালাক। জেহির ঠোঁট প্রসারিত করেছে এটা দেখে। ভাবলো হয়তো ফালাক তাকে এক পলক দেখতে চায়। পেছনে ঘুরে তাকাতেই জেহির হাসি দিল, কিন্তু তার আশায় পানি ঢেলে ফালাক বলে, আপনাদের বাসায় কঙ্কাল কেন? নিমিষেই মুখটা চুপসে গেল জেহিরের। বলে, জেসন হয়তো খেলা করছিল, ও তো প্রায় প্লাস্টিকের কঙ্কাল কেনে। এতক্ষণ নকল কঙ্কাল দেখে ভয় পাচ্ছিল ফালাক, এটা ভেবে অবাক হলো ফালাক। বলে, ও, আমি কি না কি ভেবেছিলাম, কিন্তু আমি এতক্ষণ ধরে মিষ্টিমাকে ডাকলাম, রোহিণী আপুকে ডাকলাম, কেউ উঠলো না কেন? রোহিণীর ব্যাপারে জানি না, তবে বড় মা রাতেও ঘুমের ওষুধ খেয়ে ঘুমায়। পরিপূর্ণ ঘুম না হলে তার মাথা ব্যথা করে। জুলফিকারের এত বড় একটা অ্যাক্সিডেন্ট হওয়ার পর থেকে বড় মা নিজে অসুস্থ হয়ে পড়েন। বড় বাবার ঘুম খুব গভীর। তিনি একবার গভীর ঘুমে আচ্ছন্ন হলে কোনো কিছুই শুনতে পান না। দরজা লাগানো থাকলে ভিতরে শব্দ কম পৌঁছায়, তাই হয়তো শোনেননি। আচ্ছা, আমি তাহলে আসছি। ফালাক এখন আর চা বানালো না। জেহেরের দৃষ্টিভঙ্গিতে এতটুকু সে শিওর যে জেহের তার দিকে এমনি এমনি এভাবে তাকায় না। রাতের বেলা একা একটা ছেলের সাথে অতিরিক্ত সময় কাটালে এমনিতেও ব্যাপারটা খারাপ দেখা যায়। তার অসহ্য লাগছে। শুধু জেহের রান্না করতে পারবে না তাই সে স্যুপ বানিয়ে দিল। রান্নাঘর থেকে বের হয়ে ফালাক উপরের দিকে তাকাতেই দেখল জিসান কঙ্কাল নিয়ে খেলা করছে। হাত পাগুলো এক করার চেষ্টা করছে সে। ফালাক নিজের বুকে ফু দিয়ে ভয় দূর করল। নিজের ঘরে এসে দেখল রোহিণী এখনো ঘুমে বিভোর। ঘুম না আসতেও সে চুপ করে শুয়ে পড়ল। সকালবেলা আজকে সকাল সকাল লিমন এসেছে সওদাগর মহলের পেছনের দিকে। কালকে স্বর্ণগুলো নিয়ে গিয়েছিল। কুকুরের লাশ নিয়ে কিছু পরীক্ষা করেছে, কারণ কুকুরের লাশ দিয়ে রক্ত পাওয়া স্বাভাবিক হলেও এভাবে স্বর্ণ পাওয়াটা অস্বাভাবিক। কবরের দিক থেকে পর্যবেক্ষণ করে এসে দাঁড়ালো সওদাগর মহলের ভিতরে। সবাই উপস্থিত সেখানে। লিমনের পাশেই ল্যাব স্ক্যানের লোক দাঁড়িয়ে আছে। সবার চোখে মুখে চিন্তার ছাপ। আজ আবার কি তথ্য দিতে বা নিতে এসেছে কেউ জানে না। লিমন রুবাইদার সামনে দাঁড়িয়ে বলে, আমি এই মহলের সবার ফিঙ্গারপ্রিন্ট নিতে চাই। রুবাইদার সরাসরি প্রশ্ন, কিন্তু কেন? কারণ আমাদের ধারণা এই কাজটা বাইরের কেউ না, এই বাড়ির কেউ করেছে। রুবাইদা সবাইকে দেখে বলে, আপনার মাথা ঠিক আছে? এবারের লোক কবর খুঁড়তে যাবে কেন? দেখুন, এলাকার লোকেরা যেটা বলছে সেটা একটা কুসংস্কার। এটা আপনিও মানেন, আমিও মানি। তাই আমাদেরকে সঠিক তথ্য জানতে সহায়তা করুন। সওদাগর মহলকে সন্দেহ করার কারণ জানতে পারি? খুবই সহজ কারণ। যে কবর থেকে স্বর্ণ উদ্ধার হয়েছে সেটা এই সওদাগর মহলের বড় বউয়ের কবর, যে কিনা ছিল এই বাড়ির আসল গিন্নি। মানে হিসাবের দিক থেকে আপনার পরবর্তী জেনারেশন হিসাবে সে তো বড় গিন্নি। এতেই সন্দেহ করতে হবে?
যে এই বাড়ির মানুষ দায়ী? এই বাড়ির পিছনেই তো কবরটি রাখা, যে কেউ যখন তখন ঢুকতে পারবে না এখানে। আপনারা তো সেভাবেই পাঁচিল করে রেখেছেন। আমি তো এটাই বুঝলাম না, একটা কুকুরের লাশ নিয়ে আর কিছু স্বর্ণ নিয়ে এত আতঙ্ক দেখানোর কি আছে? কুকুরের লাশটা ফ্যাক্ট হতো না যদি এখানে স্বর্ণ পাওয়া না যেত। এই পৃথিবীর সব থেকে বিশ্বস্ত প্রাণী হলো কুকুর। আমরা পুলিশ এটা মন থেকে বিশ্বাস করি। কেন জানেন তো? কারণ কুকুর একমাত্র সেই প্রাণী যার ইঙ্গিত মিথ্যা প্রকাশ করে না। আর একটা কথা, এই কুকুরের শরীরে আমরা পয়জন পেয়েছি। যদিও কুকুরের শরীরের দাগ দেখে সন্দেহ হয়েছিল, এখন এটা শিওর এখানে কিছু একটার কানেকশন তো আছেই। এগুলো শুনে বড়রা বা জেহের ভয় না পেলেও ফালাক আর তামান্না ঘাবড়ে যায়। রোহিণী ছাদে গিয়েছিল ঘুরতে, মাত্র নামলো নিচে, এসেই বলে, পুলিশ কেন এখানে? লিমন তাকালো রোহিণীর দিকে। রোহিণীকে মুগ্ধ নয়নে দেখছে লিমন। লিমন কিছু বলতে যাবে তার আগে জেহের বলে, বড় মায়ের ভাইয়ের মেয়ে হয়, বেড়াতে এসছে কিছুদিনের জন্য। ঠোঁটে তাচ্ছিল্যের হাসি ফুটিয়ে লিমন তাকালো জেহেরের দিকে। জেহের বলে ওঠে, তাই তো নতুন কাউকে দেখলেই প্রশ্ন করিস, ইনি কে উনি কে। তাই বললাম, তোর ইনভেস্টিগেশনের উপকার করে দিলাম। এদের কথার মাধ্যমে রোহিণী বুঝে গেল লিমন কেন এসেছে। কাল যে পরিস্থিতি গেছে তাতে করে এলাকায় পুলিশ আসা স্বাভাবিক। লিমন এবার একটি পেপার দেখিয়ে খুলল রুবাইদার সামনে, যেটা পড়ে দেখলো রুবাইদা। কাগজটি সবার সামনে থেকে ঘুরিয়ে লিমন বলে, আশা করি উপরমহল থেকে আসা নোটিশের বাইরে কেউ যাবেন না। এক এক করে সবাই এখানে ফিঙ্গারপ্রিন্ট দিয়ে দিন। আমাদের সত্যিটা জানতে সাহায্য না করলে আপনাদের উপর চাপ সৃষ্টি হবে। রুবাইদা এবার রাজি হলো, বলে, ফিঙ্গারপ্রিন্ট দিতে আমাদের কোনো সমস্যা ছিল না, শুধু কেন আর কিসের ভিত্তিতে এটাই জানতে চাওয়া। সবাই মিলে ফিঙ্গারপ্রিন্ট দিব, এতে যদি গ্রামের লোকেদের উপকার হয় তাহলে তাই করা উচিত। সবার প্রথমে রুবাইদা ফিঙ্গারপ্রিন্ট দিল, তারপর ফালাক। একের পর এক সবাই ফিঙ্গারপ্রিন্ট দিতে যাবে, কিন্তু চোখাচোখি করছে জাহানারা আর তার স্বামী তৌহিদ। এছাড়া চাওয়াচাওয়ি করেছে জেহেরের মা বাবা। জেহের তাকিয়ে আছে জোনায়েদ সওদাগরের দিকে, তিনিও দেখছেন রুবাইদাকে। এখানে কার চাহনিতে কি প্রকাশ পায় লিমন আন্দাজ করতে পারল না। লিমন একটা জিনিস খেয়াল করলো, কিছু একটা হলেই জেহের তাকায় জোনায়েদ সওদাগরের দিকে, যেন তাদের মাঝে কোনো কিছু লুকিয়ে আছে। মর্জিনা ফিঙ্গারপ্রিন্ট দিয়ে ফালাকের পাশে দাঁড়িয়ে বলে, কত আধুনিক পদ্ধতি দেখছি এই বড়লোক বাড়ির দৌলতে। হাত দেওয়ার সময় তো আমার হাত কাঁপছিল। আচ্ছা, কবর থেকে স্বর্ণ কেন পাওয়া যাবে বলো তো? আগেরকার সময় হলে তো বলা যেত গুপ্তধন আছে, এখনকার সময় কি আর এসব থাকে? মর্জিনার কথাগুলো কর্ণপাত হলো লিমনের। মনে মনে সেও বলে ওঠে, গুপ্তধন? চোখটা দ্রুত রাখলো জেহেরের দিকে, অতপর রাখলো জুনায়েদ সওদাগরের দিকে। যেহেতু সওদাগর মহলের বর্তমান দায়িত্বে আছে জুনায়েদ সওদাগর আর জেহের সওদাগর, এরাই জানে কোনো গুপ্তধন আদৌ আছে কিনা। এছাড়াও লিমন ভাবতে লাগলো, কেন জুলফিকার পাগল হয়ে গেল। লিমন চলে যেতেই জুনায়েদ সওদাগর এসে দাঁড়ালেন জেহেরের পাশে, ফিসফিস করে বলেন, সব মালগুলো দ্রুত লুকানোর চেষ্টা করো, আমার ছেলের আমানত যেন কারো হাতে না যায়। ছেলের আমানত শুনে রাগ উঠলেও জেহের নিজেকে কন্ট্রোল করে বলে, জি বড় বাবা, মালগুলো আমাদের পুরনো জমিদার বাড়িতে পাঠানোর ব্যবস্থা করব। আপাতত ওখানে কেউ যাবে না, ওটাই সেফ জায়গা, তুমি চিন্তা করো না। শুক্রবারে দুপুরের আগ মুহূর্তে তাড়াহুড়ো বেশি থাকে। জুম্মার নামাজের জন্য 12টার আগেই সকল পুরুষ মানুষেরা গোসল করে পাঞ্জাবি পরে আতরের সুগন্ধে নিজেকে পরিপাটি করে জায়নামাজ নিয়ে মসজিদে যায়। নামাজ পড়ে এসে খাবারের জন্য বসে পড়ে। এই তো বাড়ির গিন্নিও মেয়েদের রান্না করার দিকে বেশি মনোযোগী হতে হয়। সপ্তাহের বাকি দিনগুলো যেমন তেমন, শুক্রবারে শাহী খাবার না হলে ঠিক জমে না। রান্নাঘর জুড়ে বিরিয়ানি, রোস্ট এসব খাবারের গন্ধ চারিদিকে ছড়িয়ে পড়েছে। ফালাক, রোহিণী, তামান্না ও মর্জিনা মিলে কিছু কাটাকাটির কাজ করে এখন রান্না দেখছে আর গল্প করছে। রুবাইদা আর ফরিদা দুজা মিলে চুলায় বসে রান্না করছে। বড় বড় দুইটা মাটির তৈরি পাইপের চুলা রান্নাঘরে রেখেছে ওরা। চুলার রান্না খাবারের যে স্বাদ, এই স্বাদ তো ঘেঁষে রান্না খাবারে নেই। গল্পের এক ফাঁকে তারা সবার পাঞ্জাবি পরে পরিপাটি অবস্থায় দেখতে পায়। উপরে জেহেরের ঘর থেকে বের হচ্ছে সবাই। এখানে সমস্ত পুরুষ মানুষ নেই, জুলফিকার আর জিসান এদেরকে নিয়ে যাচ্ছে না তারা। রোহিণী রুবাইদার দিকে তাকিয়ে বলে, সবাই জুমার নামাজ পড়বে, তাহলে বাড়ির বাকি দুই ছেলে কি দোষ করেছে? ফরিদা দুঃখ প্রকাশ করে বলে,
জুলফিকারের কথা বলতে পারবো না। আমার ছেলের দোস্ত ওর জন্মটাই। প্রতিবন্ধী জন্ম না দিলে আজ 2 ছেলে আমার আনন্দে কাটাতো। কথাগুলো কষ্টের সহিত প্রকাশ করল ফরিদা, যেটা শুনে রান্নার হাত থেমে গেল রুবাইদার। ফরিদার পানে চেয়ে বলে, তোর তো তাও 2 ছেলে, একটা অসুস্থ হলেও আরেকজন সুস্থ স্বাভাবিক আছে। আমার তো একটাই সন্তান, তাও কিনা এখন অসুস্থ। কই, আমি তো আফসোস করি না। আল্লাহ ভাগ্যে যা লিখে দিয়েছে তাই হবে। ফরিদা আঁচলের কাপড় উঁচু করে চোখ মুছতে থাকে, কান্নারত কণ্ঠে বলে, আমি যদি অতখানি তেঁতুলার ঝাল না খেতাম আজ আমার ছেলে সুস্থ থাকতো। বিরক্ত বোধ করল রুবাইদা। অবাক হয়ে কথাগুলো শ্রবণ করছে একপাশে দাঁড়িয়ে থাকা 4 কন্যা। ফরিদা সাধারণ পরিবারের মেয়ে, শিক্ষা দীক্ষা তেমন উন্নত না, তবে কুরুচিপূর্ণ কথা বা কাজ এগুলো সবই সে করে থাকে। রুবাইদা বিরিয়ানির বড় ডেকচির ঢাকনা লাগিয়ে দিয়ে চুলার খড়ি নামিয়ে দিল, তারপর মুখে মাধুর্য বজায় রেখে বলে, জীবনে আমরা যাই চাইবো তাই পাবো, এমনটা ভাবলে জীবন বৃথা। এই না পাওয়ার দুনিয়া যতটা ব্যর্থ হব, পরপারে ততটা সার্থক হব। যেটা নিয়তির সাথে জড়িয়ে আছে সেটাকে অবজ্ঞা নয়, আল্লাহর দেওয়া রহমত ভাবতে হয়। ফরিদা এখনো চোখ আর নাকের পানি মুছতে থাকে। রোহিণী এদের কাণ্ড দেখে মাথায় হাত দেয়, বলে, আমি জাস্ট নর্মালি বলেছিলাম কথাগুলো। আচ্ছা, আমরা মেয়েরা মিলে আজ আমাদের পাগল ভাইদের নামাজের জন্য পাঠাই, কেমন হবে ব্যাপারটা? ফালাক শুকনো ঢোক গেলে মিনমিনিয়ে বলে, বাসর পাগল কি নামাজ পড়তে যাবে? কর্ণপাত হলো রোহিণীর। হেসে দিল, সাথে সাথে মর্জিনা বলে ওঠে, জুলফি ভাই তো তাও মানবে, কিন্তু আরেকজন তো কোনোদিন মানবেই না, উল্টো গলা টিপে ধরবে। কথাটা রোহিণীর কানে কানে বলে মর্জিনা, যাতে ফরিদা কিছুই না শোনে। রোহিণী এবার ফালাক ও মর্জিনাকে নিয়ে উপরের দিকে উঠতে থাকে। হলরুমের সোফায় জায়নামাজ নিয়ে বসে আছে সবাই। আজান দিলেই বের হবে তারা। রোহিণী এভাবে হাত ধরে ফালাক ও মর্জিনাকে উপরে নিয়ে যাওয়া দেখে জেহের বলে, ওদের ওদিকে কোথায় নিয়ে যাচ্ছ? ছাদে তো এখন প্রচুর রোদ, এখানে না যাওয়াই ভালো। রোহিণী সিঁড়ি দিয়ে হাঁটতে হাঁটতে বলে, দেখোই না আজকে কি হয়। ফালাক চুপ থাকলেও মর্জিনা কাঁপা কাঁপা কণ্ঠে বলে, বইন, আমার গলাটা বারবার টিপাতে চাই না, ওই জিসান ভাই আমাকে আজ মেরেই ফেলবে। তামান্না ওদের পেছনেই ছিল। আলতো করে মর্জিনার মাথায় চাপড় মারল। রোহিণী বলে, আসলে তোমরা মানসিক রোগীদের মন বুঝোই না, আজকে দেখবে ওরা আসলে কি চায়। তামান্না বকা দেয় মর্জিনাকে, বলে ওঠে, সাথে করে ডাক্তার যাচ্ছে, তোর এত চিন্তা কেন? পুরো পরিবার একত্রে আনন্দ করলে আমাদেরই ভালো লাগবে। রোহিণী ওদেরকে এনে দাঁড়া করালো জুলফিকারের ঘরের সামনে। দরজা দিয়ে দেখছে জুলফিকার পুতুল নিয়ে খেলছে আর বউ বউ করছে। দরজায় টোকা দিল রোহিণী। জুলফিকার পেছনে ঘুরে 4টা নারীকে দেখিয়ে মাথা নিচু করে রাখলো। রোহিণী ঠোঁটে দুষ্টু হাসি দিয়ে ভিতরে ঢুকতে ঢুকতে বলে, তোমার বউকে তোমার কাছে এনে দেব বলেছিলাম না? জুলফিকার হাস্যোজ্জ্বল মুখশ্রী করে মাথা দোলালো, অর্থাৎ হ্যাঁ বলেছিল রোহিণী। রোহিণী এবার বলে ওঠে, তোমার বউকে নিয়ে এসেছি দেখো, তবে তোমার বউ বলেছে তুমি নাকি পচা। ফালাক সাথে সাথে লুকালো মর্জিনার পেছনে। পাগল এবার খেপেছে হয়তো, কিন্তু ফালাকের ভাবনায় পড়ল 1 বালতি পানি। জুলফিকার আজ ক্ষিপ্ত হয়নি, বরং রোহিণীর এটা দেখেই হাসতে থাকে। তামান্নাকে ইশারা দিয়ে বোঝালো ব্যালকনিতে যাওয়ার জন্য। সে নিজেও গেল সেদিকে। তামান্নার ইশারা পেয়ে চলে যেতে নেয়। মর্জিনাকে ঠায় দাঁড়িয়ে থাকতে দেখে ওর হাত ধরে নিয়ে যায় তামান্না। ফালাক চোখ বন্ধ করে লুকিয়েছিল মর্জিনার পেছনে। মর্জিনা সরে যাওয়াতে জুলফিকার দেখতে পাচ্ছে ঠায় দাঁড়িয়ে চোখ বন্ধ করে থাকা ফালাককে। ফালাকের কাছে হেঁটে আসে জুলফিকার। ভীতশ্রী ফালাককে দেখতে থাকে জুলফিকার। ঠোঁটে হাসি, চোখে বিচরণের আবির্ভাব। ফালাকের মনের মাধুর্য দিয়ে যেন বিচার করছে জুলফিকার। ব্যালকনিতে দাঁড়িয়ে দেখছে 3 জন। দেখতে চায় একা একা জুলফিকার তার পাগল মনের বউকে কি বলে, কিন্তু জুলফিকার কিছুই বলে না, শুধু দেখতে থাকে। কিছুক্ষণ চোখ বন্ধ থাকা অবস্থায় আতঙ্ক মনের ফালাক হঠাৎ শুনতে পায়, এই বউ, বিয়ে না করে নাকি বাসর করতে নেই? তাহলে তুই এসেছিস কেন? বিয়ে করে বাসর করবি না?
সাথে সাথে চোখ দুটো খুলে গেল ফালাকের। ব্যালকনিতে সবাই মুখ চেপে হেসে দেয়। চোখ মেলে ফালাক দেখলো জুলফিকারের মুখে লুচ্চা মার্কা হাসি ফুটিয়ে রেখেছে। আদতে লুচ্চা হাসি কিনা জানে না ফালাক, কিন্তু এই হাসিতে জুলফিকারকে দেখে লুচ্চা নামটাই মাথায় আসে ফালাকের। আশেপাশে তাকিয়ে দেখলেও বাকিরা নেই। ভয়তে অবস্থা শেষ। ইচ্ছে করছে মাটি খুঁড়ে নিচে থেকে পালিয়ে যেতে। এদিক ওদিক তাকাচ্ছে ফালাক। জুলফিকার তার প্রশ্নের উত্তর না পেয়ে বিরক্ত। হাত দিয়ে ধাক্কা দিতে থাকে ফালাককে, বলে, এই বাবু কথা বল। বোবা বউ কথা বলতে পারে না, তারপরও কিনা বোবা সে। এমনিতেই ভয় পায় জুলফিকারকে, তার উপর আবার উল্টোপাল্টা কথা বলে। ফালাক চোখ এদিক ওদিক করতেই দেখলো ওদের তিনজনকে। ব্যালকনিতে লুকিয়ে আছে তারা। রাগে মুখশ্রী করে তাকালো ফালাক সেদিকে। এই মুখশ্রী দেখে ওরা কিছু না বললেও জুলফিকার বলে, বউ আমার বোবা সাজলেও সিংহের রূপ নিতে জানে, কিন্তু বউ তোকে তো বিড়ালের মতো লাগে, মিয়াও। শেষ। ফালাকের গর্জন দেয়া তাকানোর সাথে মনের মধ্যে যে রাগী ভাব ছিল সেটা বিড়ালের মতো করে নিভে গেল। মুখটা চুপসে এলো ফালাকের। জুলফিকার ওর তর্জনী আঙুল দিয়ে টিপ দিল ফালাকের ত্বকে। ব্যালকনি থেকে রোহিণী বের হয়ে এসে বলে, তোমার বউ তোমাকে পচা বলেছে, তুমি ওকে কিছু বললে না কেন? কারণ বউ কেন পচা বলেছে তাই তো জানি না। রোহিণী অবাক হয়ে ভাবছে, পাগল হলেও এতটা স্বাভাবিক বুঝদার মানুষের মতো কথা বলে। আবার ভাবে, হয়তো সে আগে অনেক মুডি ছিল, তারই কিছু অভ্যাস এটা। জুলফিকার ফালাকের দিকে তাকিয়ে বলে, আমি কি করেছি বউ? তুই আমাকে পচা বলেছিস কেন? আমি তো প্রতিদিন গোসল করি, তোর মতো নিজের গায়ে নিজের থুতু দেই না। এই পাগল যে ফালাকের মান সম্মান লুটে পুটে খাচ্ছে, এটা ভেবেই কান্না পাচ্ছে ফালাকের। পাগলদের যদি শায়েস্তা করার উপায় জানতো এতক্ষণে সেগুলো অ্যাপ্লাই করতো ফালাক। রোহিণী, মর্জিনা ও তামান্না হেসে দেয় জোরে জোরে। মুখ থেকে হাত নামিয়ে হাসিটা কমিয়ে রোহিণী বলে, তুমি জানো আজ শুক্রবার? না, আমাকে কেউ বলেনি। আজ কি বার? আজকে শুক্রবার, আর আজকের দিনে বাসার সব ছেলেরা পাঞ্জাবি পরে টুপি মাথায় দিয়ে মসজিদে যায়, নামাজ পড়ে একসাথে। তুমি যাবে না জুম্মার নামাজ পড়তে? আমাকে কেউ নিয়ে যায় না। তুমি যাও না বলেই তোমার বউ তোমাকে পচা বলেছে। ফালাকের মুখবাণে চেয়ে জুলফিকার বলে, তুই এই জন্য আমাকে পচা বলেছিস? ফালাক রোহিণীকে দেখে নেয় একবার, তারপর মাথা নাড়িয়ে হ্যাঁ বোঝালো। জুলফিকার বলে, কেমন বউ তুই? বরকে বলতে পারিস না তোর কি ভালো লাগে? জুলফিকারের থেকে এহেন আচরণে আচমকা ফালাক বলে ওঠে, আমি যা বলবো আপনি তাই শুনবেন। কথাটা জুলফিকার ধরতে পেরেছে কিনা কেউ জানে না, কিন্তু রোহিণী কথাটা খুব ভালোভাবেই ধরতে পারল। এক পাগলের সাথে আরেক অবুঝমের প্রেমের আলাপন, এটাও সম্ভব ভাবছে রোহিণী। জুলফিকার ঝটপট উত্তরে বলে, বউ যদি আমাকে জীবন দিয়ে দিতে বলে আমি এটাও দিয়ে দিব। কথাগুলো ফালাকের চোখে চোখ রেখে কোনো সময় ব্যয় না করেই বলেছিল, যেটা শুনে পিলে চমকালো ফালাকের। তামান্না, মর্জিনা এরা এখন বুঝতে পারল কিছুটা, কিন্তু তারা একটু একটু লজ্জা পাচ্ছে। এখানে বড় ভাই রোমান্টিক কথা বলতে ব্যস্ত। পাগল হোক সম্মানিত বড় ভাই হয়। তামান্নার সব থেকে প্রিয় ভাই জুলফিকার, তারপর জেহের, তারপর জিসান। নিজের ভাইয়ের মানে তাহিরের মধ্যে সম্পর্কের জোর নেই, তবে দুই ভাই বোন ভালোই খুনসুটি মুহূর্ত কাটায়। ফালাক আর জুলফিকার একে অপরকে দেখায় ব্যস্ত। তখন রোহিণী বলে ওঠে, একটু পরেই আজান দিবে, নিচে সকল পুরুষ পাঞ্জাবি পরে টুপি মাথায় দিয়ে জায়নামাজ হাতে বসে আছে। তুমিও ঝটপট তৈরি হয়ে নাও, তোমার বউয়ের আবদার এটা। শেষের কথাটি শুনে চোখ বড় বড় করে ফালাক মনে মনে বলে, এত বড় মিথ্যা কথা! এই পাগলকে স্বাভাবিক জীবন দিতে যেয়ে তো আমার নামে মিথ্যা বলে। রোহিণীর কথা শুনে জুলফিকার বলে, তুই মিথ্যা বলছিস, বউ তো একবারও বললো না। ফালাকের হাতে চিমটি কাটল রোহিণী। ফালাকা আস্তে করে বলে, আউচ! অতপর রোহিণীর মুখশ্রী দেখে নিল। রোহিণী ইশারা করে বুঝিয়ে দিয়েছে যে জুলফিকারকে কিছু বলো। অগত্যা ফালাক বলে, আমি চাই আপনি সবার সাথে মিলেমিশে চলুন। আপনি এই চার দেয়ালে বন্দি না থেকে সবাই যা করে আপনিও তাই করুন। এখন সবার সাথে জুমার নামাজ পড়ে আসুন। তাহলে তুই আমার পাঞ্জাবি দেখিয়ে দে। জুলফিকারের আবদারে ফালাক গেল আলমারির দিকে। আলমারি খুলতে নেবে অমনি কেন যেন জুলফিকার ফালাককে টেনে সরিয়ে দিল। সবাই চেয়ে দেখলেও কিছু বুঝল না। জুলফিকার ফালাকের দিকে ফিরে মেকি হাসি দিল। এই হাসিটা দেখে অদ্ভুত লাগলো, যেন কিছু এড়ানো হচ্ছে। জুলফিকার বলে,
আম্মিজান বলেছে এই বাম দিকের ড্রয়ার আমার না, আমার পোশাক ডান দিকে থাকে। তাহলে আমি ডান দিকে ড্রয়ার খুলবো? হ্যাঁ। ফালাক কয়েকটা পাঞ্জাবি বের করলো, যার অর্ধেক বলতে গেলে কালো। এটা দেখে ফালাক মনে মনে বলে, পাগলা লুচ্চাটা কি কালোর মাঝেই বাস করে, নাকি দুনিয়ায় অন্য রং চেনে? যেহেতু সবাই আজ সাদা পাঞ্জাবি পরেছে, তাই ফালাক একটি সাদা পাঞ্জাবি জুলফিকারকে